স্বাগত। এখন চারদিকে পুরো আয়োজনে সঙ্গে থাকবো আমি উজ্জ্বল হাফিজ। সৌদি আরবের আল খারজ শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক। এ সময় আহত হয়েছেন অন্তত 12 জন। রোববার এ তথ্য নিশ্চিত করে সামাজিক মাধ্যম এক্স বার্তায় পোস্ট করে সৌদি সিভিল ডিফেন্স। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছিল সৌদি আরবের আল খারজ সহ বিভিন্ন জায়গায় রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই অঞ্চলেই নিহত 2 জনের কথা জানা গেল মঙ্গলবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাস ড্রোন হামলার শিকার হয়। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। এদিকে যুদ্ধের নবম দিনে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল। তেহরানের সরকারি বেসরকারি স্থাপনায় হামলার পাশাপাশি শনিবার অন্তত 30টি জ্বালানি স্থাপনায় হামলা চালায় আইডিএফ। এতে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আইআরজিসির এক কমান্ডার। হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল সহ কুয়েত, ইরাক ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন হামলার কবলে পড়েছে কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কার ও রিয়াদের কূটনৈতিক জোন। পাশাপাশি লড়াইও জারি রেখেছে যুক্তরাষ্ট্র। ইরান তেহরানের সঙ্গে সহসাই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকি দিয়ে বলেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হবে যেন আত্মসমর্পণের প্রস্তাব দেওয়ার মতো কোনো নেতা অবশিষ্ট না থাকে। রেশনিং পদ্ধতিতেই চলছে জ্বালানি বিক্রি। গেল কয়েকদিন ধরে তেল নিতে মানুষের তীব্র ভিড়ের পর রোববার সন্ধ্যার পরও ছিল পাম্পমুখী মানুষের চাপ। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের। সন্ধ্যার পর তেজগাঁও ও মহাখালী সহ রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে দেখা যায় দীর্ঘ লাইন। নির্ধারিত পরিমাণে তেল পেতে অনেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও গাড়ির সারি সড়কের মূল অংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দেশের তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে পুলিশি টহল জোরদারের অনুরোধও জানানো হয়েছে। এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে রোববার ইফতারের পর থেকেই পেট্রোল পাম্পগুলোতে মোবাইল কোর্টের অভিযান ও মনিটরিং চলছে। দেশে পর্যাপ্ত তেল আছে, কিন্তু এই সিন্ডিকেট করছে, তার দাম বাড়ানোর জন্য তারা তেল দিচ্ছে না। আমাদের বোঝাচ্ছে যে তেলের সংকট আছে, অ্যাকচুয়ালি তো নাই। 4টার থেকে দাঁড়াই আছি, 7টা বাজে, এখনো তেল পাইনি। এখনো অনেক ভোগান্তি হচ্ছে। এখন আমার তো মোটর গাড়িতে তেল নাই। 3-4 দিন আগে একটু তেল নিয়ে রাখছিলাম, যার কারণে আমি এখন অফিসে যাতায়াত করতে পারতেছি। আজকে যদি নেই তাহলে আগামী 1 সপ্তাহ হয়তো আমার ঠিক মতন অফিসে যেতে আসতে পারবো। এদিকে মধ্যরাতেও বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সংগ্রহের চেষ্টা করছেন যাত্রীরা। এতে বিভিন্ন পাম্পে চাপ অব্যাহত রয়েছে। নিয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ ফিলিং স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন মধ্যরাতে পাম্পগুলোতে চাপ কেমন দেখছেন, আর তেল সরবরাহ ঠিকঠাক মতো চলছে কিনা? উজ্জ্বল, মূলত ইরানে ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের পর থেকেই বিশ্বব্যাপী একটি আশঙ্কার কথা শোনা যাচ্ছিল যে বিশ্বব্যাপী জ্বালানি তেলের মজুদের একটা ঘাটতি তৈরি হতে পারে। এরপর থেকে বাংলাদেশ সরকারও জ্বালানি তেলের হ্রাসের কথা বলেছিল, কিন্তু তাতেও কাজ হয়নি। আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে রাজধানীর সব ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। এরপর থেকে সরকার মূলত কোন গাড়িতে কতটুকু তেল নিতে পারবে তার একটা সীমা নির্ধারণ করে দিয়েছে। গতকাল থেকেই এই সীমা নির্ধারণের পরও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যানবাহনের সারি। আমরা এখন যেখানে আছি রাজধানীর পরিবাগের পূর্বাচল ট্রেডার্সের ফিলিং স্টেশনে, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের একটা ফিলিং স্টেশন। এখানে অন্তত 200 থেকে 300 মোটরসাইকেল আমরা লক্ষ্য করছি এবং প্রাইভেট গাড়িও অসংখ্য। মূলত পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে তারা গত বছর যে পরিমাণ তেল নিয়ে আসতো ডিপো থেকে, গতকাল থেকে তাদের তার চেয়ে আরো 25% তেল কম দেওয়া হচ্ছে। এবং তারা অভিযোগ করছেন যে কোনো এক মোটরসাইকেল চালক এখান থেকে নির্দিষ্ট সীমার মধ্যে 2 লিটার পর্যন্ত তেল দিতে পারে। 2 লিটার তেল নিয়ে আবার ঘুরে ফিরে আবার সে লাইনে দাঁড়িয়ে 2 লিটার তেলের জন্য অপেক্ষা করছে, যার কারণে তাদের যে পরিমাণ তেল বিক্রি হওয়ার কথা তাদের আসলে এই বাড়তি একটা চাপ সামাল দিতে হচ্ছে। এইখানকার আমি যে ফিলিং স্টেশনে আছি
তারা বলছেন যে গত সপ্তাহে তারা প্রতি দৈনিক 7,000 লিটার পর্যন্ত পেট্রোল এবং অকটেন বিক্রি করতেন, কিন্তু আজকে তারা এ পর্যন্ত 13,000 লিটারেরও বেশি পেট্রোল অকটেন বিক্রি করেছেন এবং তারা বলছেন যে তাদের আসলে আজকের যে মজুদ তেলের সেটি আসলে ফুরিয়ে আসছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে হয়তো বা তারা তেল দিতে পারবে না। পাশেই আমি যেখানে আছি তার পাশে আরেকটি ফিলিং স্টেশন আছে মেঘনা অয়েল কোম্পানি লিমিটেডের, সেটি সন্ধ্যা 6টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এই পেট্রোল এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বা আরও আমরা কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি, তারা যেটি বলছে যে তেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু সরকার জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে এবং সেই সীমার কারণে তাদের আসলে সেই পরিমাণ তেল আনতেও তাদের একটা বেগ পেতে হচ্ছে। কিন্তু যেটা আসলে বোঝা যাচ্ছে যে বিপিসিও বলছে যে এটার বাড়তি কোনো যৌক্তিকতার আসলে কোনো কারণ নেই। এরকমটা চলতে থাকলে এটার আসলে লাভবান হবে মজুদদাররা এবং দ্রুত এই তেলের সরবরাহটা ফুরিয়ে যেতে পারে। হ্যাঁ, আর আমরা আরও একটি বিষয় যদি বলতে পারি, তারা বলছিল যে গত শুক্র এবং শনিবার ডিপোর থেকে তেল আনা আসলে বন্ধ ছিল, আজকে তারা তেল আনতে পারছে, যার কারণে গতকালের চেয়ে আজকে এই পেট্রোল পাম্পগুলো অধিক পরিমাণ তেল দিতে পারছে বলেও তারা জানাচ্ছেন। উজ্জ্বল, এই ছিল পরিবার থেকে আমার কাছে সর্বশেষ। ইমদাদুল আজাদ জানাচ্ছিলেন ফিলিং স্টেশনগুলোর খবর। এদিকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী ব্যবহার ও মজুত না করার আহ্বান জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার প্রেস ক্লাবে আলোচনা সভায় মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ফিলিং স্টেশনগুলোতে রেশনিং পদ্ধতি চলবে। আপাতত জ্বালানির দাম বাড়ছে না বলেও জানান তিনি। বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। রাজধানীর বাইরের অনেক স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে না পারায় গ্রাহকদের ক্ষোভ বাড়ছে। সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পে বন্ধ রয়েছে বিক্রি। চট্টগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পর তেল সংগ্রহ করেছেন অনেকেই, তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ তাদের। 3 দিনের চট্টগ্রামের অধিকাংশ পেট্রোল পাম্পে চাহিদার 2 থেকে 3 গুণ তেল বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিলিং স্টেশনগুলো। ময়মনসিংহে পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। কর্তৃপক্ষ বলছে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবস্থার উন্নতি হবে না। এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপোতে অর্ধেকেরও বেশি কমানো হয়েছে জ্বালানি সরবরাহ। গেল বৃহস্পতিবার এই ডিপো থেকে প্রায় 45 লাখ লিটার জ্বালানি সরবরাহ হলেও রেশনিং পদ্ধতিতে সরবরাহ কমে এসেছে 15 লাখ লিটারে। এই অবস্থায় সেচ সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযানের জোরদার করেছে প্রশাসন। যশোরের চৌগাছা ও সুনামগঞ্জে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়। যশোরের চৌগাছায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব হাসানের নেতৃত্বে অভিযানে সলুয়া বাজারের এক গুদাম থেকে প্রায় 6,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুদের দায়ে ব্যবসায়ী নিজামুদ্দিনকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ আইনে আরেক ব্যবসায়ী রুহুল আমিনকে 15,000 টাকা জরিমানা করা হয়। এদিকে চৌগাছা শহরের একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ম্যানেজার গোলাম মোস্তফাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রশাসন জানায়, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত মুনাফা রোধে এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে জ্বালানি তেলের পাচার ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। যশোরের বেনাপোল সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ব্যাটালিয়ন 49। বিশেষ করে আগে যেসব সীমান্ত পথ দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে সেসব এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া স্থলবন্দর ফটকে মালামাল পরিবহনের সময় ভারতে প্রবেশের আগে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে হিলি সীমান্তেও জোরদার করা হয়েছে বিজিবির টহল। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। ব্যয় সংকোচনের জন্য স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে যথাযথ মর্যাদায় 25 মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। ঈদ উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি একথা বলেন। জানান, ঈদের আগে এই পোশাক শ্রমিকদের বেতন ভাতা দিতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে। এছাড়াও ঈদযাত্রা নিরাপদ করার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সব কিছু মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বিচ্ছিন্ন কর্মসূচি নিলেও পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। বৈশ্বিক সংকট বিবেচনায় রোববার ও মঙ্গলবার পূর্ব ঘোষিত রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। যমুনায় এসব ইফতার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়। রোববার ছিল রাজনীতিবিদদের সাথে ইফতার এবং 10 মার্চ সাংবাদিকদের সাথে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। নির্বাচিত হওয়ার পর গেল 6 মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে প্রথম ইফতারের আয়োজন করে বিএনপি। পরদিন 7 মার্চ আলেম ওলামা এবং এতিমদের সাথে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে 4,900টি মসজিদ, 990টি মন্দির, 144 বৌদ্ধ বিহার ও 396টি গির্জায় দায়িত্বরতদের আর্থিক সম্মানের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে 4 বছরে সারা দেশের প্রায় 4 লাখ ধর্মীয় উপাসনালয়ে 15 লাখ ব্যক্তিকে সম্মানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সরকারের নেয়া উদ্যোগে প্রতি মাসে মসজিদের ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন পাবেন 3,000 এবং খাদেম পাবেন 2,000 টাকার সম্মানী। প্রতি জুমায় মসজিদে বরাদ্দ 10,000 এবং মন্দির, প্যাগোডা ও বৌদ্ধবিহারে 8,000 টাকা করে বরাদ্দ দেওয়া হবে। এতে চলতি অর্থ বছরে 27 কোটি 13 লাখ টাকা প্রয়োজন হবে। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। দেশের সব ধর্মীয় উপাসনালয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করতে তখন বার্ষিক খরচ হবে 4,400 কোটি টাকা। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, আগামী 14 মার্চ সকল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়িত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এই সম্মানী প্রদানের জন্য চলতি অর্থ বছরে 27 কোটি 13 লক্ষ টাকা প্রয়োজন হবে। আগামী 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিশ্রুতি দেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মতো যুক্তরাজ্য রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে, তবে সেটি অবশ্যই নিরাপদ ও টেকসই হতে হবে। বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা, নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, পুলিশ সংস্কার, অভিবাসন এবং গোয়েন্দা তথ্য বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে ভুটান ও নেপাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান দুই দেশের রাষ্ট্রদূত। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামুদর্জি। পরে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারিও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ঢাকা, থিম্পু এবং ঢাকা কাঠমান্ডু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
জ্বালানি সরবরাহ আসন্ন ঈদযাত্রা নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে সরকার। দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে এবং যাত্রী পরিবহনেও স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী। রোববার মেট্রো রেলের বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে উত্তরগামী ট্রেনে যাত্রা এবং দিয়াবাড়ি ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ থাকায় ঈদযাত্রায় জ্বালানি সংকটের কোনো প্রভাব পড়বে না। টিকিটের দাম বাড়া বা পরিবহন সংকটেরও কোনো আশঙ্কা নেই। জ্বালানি তেল এখনো পর্যন্ত আমাদের যে মজুদ আছে সেটা সন্তোষজনক, নিরাপদ। জ্বালানি তেলের দাম কোনো অবস্থাতে ঈদের আগে বাড়ছে না। আবার বাসগুলি পর্যাপ্ত ফুয়েল ঈদযাত্রার জন্য যা প্রয়োজন সেটা সরবরাহ করা হবে। অতএব জ্বালানি তেলের সংকট হতে পারে এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের 4 রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পর্তুগালের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, পোল্যান্ডের রাষ্ট্রদূত মোহাম্মদ মইনুল ইসলাম, মেক্সিকোর রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি এবং মালদ্বীপের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম, এই 4 জনকে বিগত অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এছাড়াও চুক্তিতে নিয়োগ পাওয়া এই 4 জনের সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতি সত্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ 2 জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। গ্রেফতার হওয়া আরেকজনের নাম আলমগীর হোসেন। ভারতের সংবাদ সংস্থা ANI এক্স পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে তথ্য জানায়। বাংলাদেশে গুরুতর অপরাধ করে অপরাধীরা ভারতে পালিয়ে গেছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দেশটির পুলিশ বলছে, ফয়সাল এবং আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দেশটির বিভিন্ন স্থান ঘুরে আবারও বাংলাদেশে প্রবেশের জন্য বনগাঁও সীমান্তে সুযোগের অপেক্ষায় ছিল। এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নেবে কিনা সেই তথ্য জানাতে 15 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়ে দলগুলোকে চিঠি দিয়েছে ইসি। রোববার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে জোটের তথ্য দিতে বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ভোটার তালিকা প্রণয়ন ও পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। সংরক্ষিত নারী আসনের আইন অনুযায়ী কোনো দল সংসদে যতগুলো আসন পায় সেই হিসেবে নারী আসনের সংখ্যা নির্ধারিত হয়। জুলাই আন্দোলনে যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি সহ 4 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরও 4টি মামলা হয়। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়াও এই বিষয়ে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতেও নির্দেশ দেওয়া হয়। রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের 21 জুলাই মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 29 জন শিক্ষার্থী নিহত হন, আহত হন অর্ধশতাধিক। এর আগেও হাইকোর্ট এই ঘটনায় একাধিক রুল জারি করেন। পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ইনসেন্টিভ কোনো সমাধান নয়, এ খাতে অন্য সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন NBA চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক বিশেষ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যারা অ্যাকাউন্ট সার্টিফাই করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এদের দায়িত্ব হচ্ছে এমন কোনো কোম্পানিকে স্টক মার্কেটে লিস্টেড করা যাবে না যার ট্র্যাক রেকর্ড যে সে ভালো মুনাফা করে, আগামী 500, 1000 বছর, 2000 বছর, 3000 বছর ইনভেস্টরদেরকে মুনাফা দিতে পারবে। এইরকম যদি কেউ না থাকে তাহলে আসতে হবে। আমাদের ডিসিশন মেকিংয়ের আলটিমেট যে ভিত্তি সেটা হবে জনকল্যাণ।
আন্তর্জাতিক নারী দিবসে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। একই সাথে 5 ক্যাটাগরিতে 5 নারীকে দেয়া হয় শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার। এ সময় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা স্মরণ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত বছর প্রতিকূলতা ও অত্যাচারের মাঝেও অদম্য ও অবিচল থেকে দেশনেত্রী পথ দেখিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। আজ এই দিবসে বাংলাদেশের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। এ বিশাল নারী শক্তিকে রাষ্ট্র ও সমাজের মূল ধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি কখনোই সম্ভব নয়। নারীদের যথাযথ সম্মান নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রবর্তন করেছেন। নারীদের জন্য স্বতন্ত্র পরিবহন ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার নানামুখী কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। রোববার রাজধানীর ফার্মগেটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ঐতিহাসিক অবদান তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছিল। এছাড়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। নারীদের এই অধিকার বিষয়ে সর্বপ্রথম কিন্তু পদক্ষেপ নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আলাদা মন্ত্রণালয় করে দিয়েছে যে এই ফ্যামিলি কার্ডটা নারীর সম্মান বৃদ্ধির জন্যই কিন্তু এটি করা হয়েছে এবং স্বাবলম্বী করার জন্য। দুইটা দিক কিন্তু বিবেচনায় নেওয়া হয়েছে, যে নারীরা যাতে সংসারে নিজেদেরকে সম্মানিত করতে পারে এবং নিজেদের যাতে স্বাবলম্বী করতে পারে, সেই জন্য কিন্তু ফ্যামিলি কার্ডটা নারীদের নামে চিন্তা করেছে বিএনপি। গুমের শিকার ব্যক্তির পরিবারগুলোর সহায়তায় এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, ভুক্তভোগীর পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে। রোববার রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত 1.5 দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের ডাকের মহরত হয়। এ সময় মায়ের ডাকের আহ্বায়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কিভাবে তাদের সন্তান পালন করে, সামাজিক চাপ মোকাবিলা করে, সেটি তুলে ধরার চেষ্টা করা হবে। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। দিনাজপুরের কাহারোলের বলরামপুর এলাকায় 12 কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন করা হবে। আগামী 16 মার্চ এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে এ উপলক্ষে কাহারোল উপজেলায় শাহপাড়া গ্রাম পরিদর্শন করেন প্রাণী সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে শুরু হচ্ছে এই খাল খনন কর্মসূচি। খাল খননের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইস গেটও নির্মাণ করা হবে। এতে সেচ কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী আমরা
এই কর্মসূচিটা যখন শেষ করব, আমাদের এই এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবেন, উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে, সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। রোববার প্রকল্প পরিদর্শনে গিয়ে নির্মাণ কাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান মন্ত্রী। এসব বিষয় নিয়ে তিনি প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত কর্মী ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যুগান্তকারী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান মন্ত্রী। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসী কল্যাণ, বিমান ও পর্যটন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বন্ধ হলেও অন্যান্য দেশে যেন শ্রমিকরা পাঠানো যায় সে ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এছাড়া সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। মধ্যপ্রাচ্যে আমাদের যে সকল প্রবাসীরা আছে বাংলাদেশি, তাদেরকে সেফ সাইডে রাখা, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া, যদি কোনো ধরনের ওয়ার সিচুয়েশনের দিকে যায় সেক্ষেত্রে আমাদের যদি দেশে আনার বিষয়টা থাকে সেটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে। কেউ যদি ইনজিওর্ড হয় তাকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে যতটুকু সম্ভব আমরা আমাদের নাগরিকদেরকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট। ঢাকা শহরে দূষণের মাত্রা পৃথিবীর সবচেয়ে খারাপ। জনগণের জীবনমান উন্নয়নে পরিবেশের উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। রোববার ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান তিনি। দূষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। মাটি পোড়ানো ইটের জায়গায় পরিবেশ বান্ধব ইটে রূপান্তর করার সময় সাপেক্ষ ব্যাপার হলেও পরিবেশ বান্ধব ব্লক ইটে সবাইকে যাওয়ার কথা জানান পরিবেশ মন্ত্রী। এ সময় মন্ত্রী পরিবেশ খাতে আর লুটপাট বন্ধের আশ্বাস দেন তিনি। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যতে আমাদের পরিবেশকে আরও উন্নত করতে হবে। যেমন পলিউশন কমাতে হবে, মানে শুধু যে বাতাসের পলিউশন তা না, আমাদের শব্দের দূষণ কমাতে হবে, আমাদের নদীর দূষণ কমাতে হবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ সহ হুইপরা। রোববার জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ জানান, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে এবং জনগণেই দেশের প্রকৃত শক্তি। সে সময় বর্তমান সংসদ হবে প্রাণবন্ত এবং বিরোধী দলকে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। মাননীয় সংসদ নেতা তখন প্রস্তাব করবেন যে কাউকে একজন সিনিয়র সদস্যকে আমাদের সেখানে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে অনুষ্ঠান আমাদের সংসদ পরিচালনা শুরু হবে। তারপর আমরা ইনশাআল্লাহ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করব। তারপরে যথারীতি সংসদ চলতে থাকবে এবং আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ সেভাবে প্রস্তুত হয়েছে।
সাতক্ষীরার কালীগঞ্জে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে আহত করা হয়েছে। উপজেলার কৃষ্ণনগর এলাকায় এজেন্টকে আহত করে প্রায় 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতের নাম মোহাম্মদ মোখলেসুর রহমান। স্থানীয়রা জানান, দুপুরে তিনি মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এরপরে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা, ভোট ব্যাগ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় মুখলেসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কুষ্টিয়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা 12:30টায় শহরের চৌরহাস কোল্ড স্টোর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত চাপাতি ও রামদা নিয়ে সাগরের ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাগর চৌরহাস কোল্ড স্টোর এলাকার আব্দুস রাজ্জাকের ছেলে। প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোলায় চাঁদার দাবিতে তরমুজ চাষিদের উপর হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে সুমন সর্দার নামে এক চাষি গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সদরের রাজাপুর ইউনিয়নের ভোলার চরে এ ঘটনা ঘটে। সে সময় জলদস্যুদের হামলায় রিয়াজ, ফয়সাল, জুয়েল, রিপন ও সিরাজ নামে কয়েকজন চাষি আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চাষিরা জানান, ভোলার চরে 250 একর জমিতে তরমুজের আবাদ করেছেন তারা। ভোরে তরমুজ কাটতে যান তারা। সে সময় হালিম, মিন্টু, ইকরাম ও সেলিম খাঁ সহ কয়েকজন চাঁদার দাবিতে ফসল তুলতে বাধা দেয়। উভয় গ্রুপের মধ্যে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে চাষিদের উপর এলোপাতাড়ি গুলি চালায় জলদস্যুরা। এতে গুলিবিদ্ধ সহ 6 জন আহত হন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা নারী, পুরুষ ও শিশুসহ 32 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও র্যাব। কোস্টগার্ড ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাহারছড়ার নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় মানব পাচারকারীরা আব্দুল আলী একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালান তারা। পরে দুপুর 2টায় ওই এলাকায় অভিযান চালায় র্যাব। তল্লাশি চালিয়ে বন্দী থাকা নারী, পুরুষ ও শিশুসহ 32 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে খুলনা নগরে বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু। রোববার বেলা 11:15টায় কেসিসির কর্মকর্তাদের নিয়ে নিউ মার্কেট বাজার থেকে শুরু করেন এই বাজার তদারকি কার্যক্রম। ভোক্তাদের অভিযোগ অনুযায়ী বিভিন্ন দোকানে পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি করেন প্রশাসক। এছাড়া সঠিক মূল্য তালিকা, মানসম্মত পণ্য বিক্রি সহ বিভিন্ন বিষয়ে তদারকি করা হয়। কেসিসি প্রশাসক বলেন, রমজান মাসে কোনো পণ্য কিনতে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেজন্যই এই কার্যক্রম। কুমিল্লা ঈদ কেনাকাটায় ভোগান্তি দূর করতে সড়ক ও ফুটপাত দখলকৃতদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশনের সময় ভ্যান, চৌকি ও মালামাল জব্দ করা হয়। রোববার নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে কান্দিরপাড়, পুবালি, নিউ মার্কেট ও চকবাজার সহ বিভিন্ন সড়কের ভাসমান ব্যবসায়ীদের চৌকি, ভ্যান ও মালামাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঈদকে ঘিরে সড়কে ভোগান্তি ও অস্থিরতা তৈরি করছে ভাসমান ব্যবসায়ীরা। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন কেনাকাটা করতে আসা ক্রেতা ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা AKM ওয়াহিদুজ্জামান নারী দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান অধিদপ্তরের প্রশিক্ষক লুনা বেগম সহ কয়েকজন নারী কর্মী। সেখানে সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে
তাদের গালিগালাজ করা হয় এবং লুনা বেগমের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। পরে বিষয়টি নারী দিবসের আলোচনায় উত্থাপন করেন ভুক্তভোগীরা এবং জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানান। এই ঘটনার প্রতিবাদে নিজ কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর আগেও বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন এই কর্মকর্তা, তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন AKM ওয়াহিদুজ্জামান। আমরা এই বিষয়ে একটি অভিযোগ আজকে পেয়েছি। কিছু ভদ্র মহিলা আমার কক্ষে এসে উপস্থিত হয়ে ওনারা একটা মৌখিক অভিযোগ দাখিল করেছেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি এবং নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা তুলে ধরতে রাজধানীর সিডাপ মিলনায়তনে হয়ে গেল নাগরিক সমাবেশ ও সংলাপ। গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নির্বাচিত সংসদ সদস্য, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, 2024 সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে নতুন সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় গণভোটের জনরায়ের ভিত্তিতে জুলাইয়ের চেতনার সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বক্তারা। বিশ্ব কিডনি দিবস সামনে রেখে রোগটি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ছাদ খোলা বাসের উদ্বোধন করেছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের বটতলার সামনে এই বাস দুটি উদ্বোধন করা হয়। সংগঠনটির নেতারা জানান, বাসগুলো রাজধানীর বিভিন্ন স্পট ঘুরে কিডনি রোগের বিষয়ে সচেতন করবে, পাশাপাশি রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং কিডনি রোগের লক্ষণগুলো নগরবাসীকে জানাবে। এই রোগটি নীরব ঘাতক উল্লেখ করে তারা আরও বলেন, একটি পরীক্ষার মাধ্যমে এই কিডনি রোগ শনাক্ত করা যায়, আর দ্রুত শনাক্ত করা গেলে অনেকাংশেই রোগটি প্রতিকার করা সম্ভব। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার মামদানির বাসভবন গ্রেসি ম্যানসনের বাড়িতে সামনে বিক্ষোভ করে মুসলিম বিরোধী একটি পক্ষ। এ সময় পাল্টা বিক্ষোভ করে আরেকটি পক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, পাল্টাপাল্টি বিক্ষোভ চলার সময় এক ব্যক্তি মামদানির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে বোমা সদৃশ্য বস্তু ছোড়ে। হামলার পর ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিউ ইয়র্ক পুলিশ। এই ঘটনায় অক্ষত আছেন মামদানি ও তার স্ত্রী। নেপালের সাধারণ নির্বাচনে শতাধিক আসনে জয় নিশ্চিত করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তরুণ র্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। আর মাত্র 15টি আসনে জয় নিশ্চিত করে দ্বিতীয় অবস্থানে আছে আরেক তরুণ নেতা গগন থাপার দল নেপালি কংগ্রেস পার্টি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ঝাপা 5 আসনে বিপুল ভোটে পরাজিত করেছেন বালেন্দ্র শাহ। এর মধ্য দিয়ে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন 35 বছর বয়সী তরুণ এই নেতা। গেল সেপ্টেম্বরে সরকার বিরোধী আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বৃহস্পতিবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণ অভ্যুত্থানের 6 মাস পর হওয়া নির্বাচনে পুরনো কোনো রাজনৈতিক দলের উপরেই আর ভরসা রাখেনি দেশটির জনগণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবৈধ আখ্যায়িত করে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবার স্বাধীন তদন্ত কমিটির দাবি জানিয়েছে দেশের 50টি ক্লাব। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও 50 ক্লাবের প্রতিনিধিরা। পুরা 76টা ক্লাবের কাউন্সিলরশিপ থাকে, এটাতে আবনি মোহামেডান সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় 2টি ক্লাব, ওরা সহ এটার সাথে একমত। আর 50টা ক্লাব যদি এটাতে জানাই থাকে, আর এর চেয়ে তো বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড। প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে টানা 5 বলে 5 উইকেট শিকার করেছেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ব্রেট ভ্যান্ডেল। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর ঘরোয়া টুর্নামেন্টে প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড গড়েন র্যান্ডেল। নেপিয়ারে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে ফেরান এই পেসার। পরের ওভারে আক্রমণে এসে একে একে জিত রাভাল, জো কার্টার, রবার্ট ওডোনেল ও ক্রিশ্চিয়ান ক্লার্ককে আউট করে অনন্য রেকর্ডে নাম লেখান তিনি। পরের ওভারের প্রথম বলে বেন পোমারকেও সাজঘরে ফিরে প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে 8 বলে 6 উইকেট শিকারের কীর্তিও গড়েন র্যান্ডেল। তার বোলিং তোপে 82 রানে গুটিয়ে যায় নর্দার্ন ডিস্ট্রিক্টস।
আর এই ছিল এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।